কুয়েটজো ফিল্মসে আপনাদের সকলকে স্বাগত। দেশ বিদেশের নানান লেখকদের রোমাঞ্চকর কিছু কাহিনী নিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন রাইটার্স চয়েস। আজ শুনবেন সত্যজিৎ রায়ের লেখা ছোট গল্প ক্লাস ফ্রেন্ড। সত্যজিৎ রায়ের জন্ম 2রা মে 1921 সাল কলকাতায়। তিনি যেমন আমাদের উপহার দিয়েছেন ফেলুদা, প্রফেসর শঙ্কু, তারিণী খুড়োর মতো ছোট গল্প, তেমনি চলচ্চিত্রের জন্য পেয়েছেন অনারি অস্কার। তার মৃত্যু হয় 23শে এপ্রিল 1992 সালে। আজকের গল্পের প্রধান চরিত্রে মোহিত সরকার ও জয়দেব বোস, গল্প পাঠে সৌপ্তিক দে। শুরু হচ্ছে ক্লাস ফ্রেন্ড। সকাল 9:15। মোহিত সরকার সবেমাত্র টাইয়ে ফাঁসটা পরিয়েছেন। এমন সময় তার স্ত্রী অরুণা তার ঘরে ঢুকে বললেন, তোমার ফোন নাও। এই সময় আবার কি? কাঁটায় কাঁটায় 9:30 অফিসে পৌঁছানোর অভ্যাস মোহিত সরকারের। ঠিক বেরোনোর মুখে ফোন এসছে শুনে স্বভাবতই তার কপালে ভাঁজ পড়ল। অরুণা দেবী বললেন, বলছে তোমার সাথে স্কুলে পড়তো। স্কুলে? আচ্ছা, নাম বলেছে কিছু? বলল তো জয় বললেই বুঝবে। প্রায় 30 বছর আগে স্কুল ছেড়েছেন মোহিত সরকার। ক্লাসে ছিল 40 ছেলে। খুব মন দিয়ে ভাবলে হয়তো তাদের মধ্যে জনাভিষেকের নাম মনে পড়বে, আর সেই সঙ্গে চেহারাও। জয় বা জয়দেবের নাম ও চেহারা দুটোই ভাগ্যক্রমে মনে আছে, কারণ সে ছিল ক্লাসের সেরা ছেলেদের মধ্যে একজন। পরিষ্কার ফুটফুটে চেহারা, পড়াশুনোয় ভালো, ভালো হাই জাম্প দিত, ভালো তাসের ম্যাজিক দেখাতো, ক্যাসবিয়াঙ্কার আবৃত্তি করে একবার সোনার মেডেল পেয়েছিল। স্কুল ছাড়ার পরে তার আর কোনো খবর রাখেনি মোহিত সরকার। তিনি এখন বুঝতে পারলেন যে এককালে বন্ধুত্ব থাকলেও এতকাল ছাড়াছাড়ির পরও তিনি আর কোনো টান অনুভব করছেন না স্কুলের সহপাঠীর প্রতি। মোহিত অগত্যা টেলিফোনটা ধরলেন। হ্যালো, মোহিত, চিনতে পারছো ভাই? আমি সেই জয়দেব বোস, বালিগঞ্জ স্কুল। গলাটা চেনা যায় না, তবে চেহারাটা মনে আছে। কি ব্যাপার? তুমি তো এখন বড় অফিসার ভাই, নামটা যে মনে রেখেছো এটাই খুব। ওসব থাক, এখন কি ব্যাপার সেটা বলো। একটু দরকার ছিল, একবার দেখা করা যায়? কবে? তুমি যখন বলবে, তবে যদি তাড়াতাড়ি হয় তাহলে। তবে বেশ তো, আজই করো না। আমার ফিরতে ওই 6টা হয়। 7টা নাগাদ কি তুমি আসতে পারবে? নিশ্চয়ই পারবো। থ্যাংক ইউ ভাই, তখন কথা হবে। হালে কেনা হালকা নীল স্ট্যান্ডার্ড গাড়িতে অফিস যাওয়ার পথে মোহিত সরকার স্কুলের ঘটনা কিছু মনে আনার চেষ্টা করলেন। হেডমাস্টার গিরিন সুরের ঘোলাটে চাউনি আর গুরুগম্ভীর মেজাজ সত্ত্বেও স্কুলের দিনগুলি ভারী আনন্দের ছিল। মোহিত নিজেও ভালো ছাত্র ছিল। শঙ্কর, মোহিত আর জয়দেব, এই 3জনের মধ্যেই বেশ রেষারেষি ছিল। ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3জনই যেন পালা করে হতো। ক্লাস 6 থেকে মোহিত সরকার আর জয়দেব একসঙ্গে পড়ছে। অনেক সময় একই বেঞ্চেতেই পাশাপাশি বসতেন দুজনে। ফুটবলেও পাশাপাশি স্থান ছিল দুজনের। মোহিত খেলতেন রাইট ইন, জয়দেব রাইট আউট। তখন মোহিতের মনে হতো এই বন্ধুত্ব বুঝি চিরকালের। কিন্তু স্কুল ছাড়ার পরেই দুজনের রাস্তা আলাদা হয়ে গেল। মোহিতের বাবা ছিলেন অবস্থাপন্ন লোক, কলকাতার নাম করা ব্যারিস্টার। স্কুল শেষ করে মোহিত ভালো কলেজে ঢুকে ভালো পাশ করে 2 বছরের মধ্যে ভালো সদাগরি অফিসে চাকরি পেয়ে যায়। জয়দেব চলে যায় অন্য শহরের অন্য কলেজে, কারণ তার বাবার ছিল বদলির চাকরি। তারপর আশ্চর্য ব্যাপার, মোহিত দেখেন যে তিনি আর জয়দেবের অভাব বোধ করছেন না। তার জায়গায় নতুন বন্ধু জুটেছে কলেজে। তারপর সেই বন্ধু বদলে গেল যখন ছাত্রজীবন শেষ করে মোহিত চাকরির জীবনে প্রবেশ করলেন। এখন তিনি তার অফিসের 4জন মাথার মধ্যে একজন, এবং তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হলো তারই একজন সহকর্মী।
স্কুলের সহপাঠীদের মধ্যে একমাত্র প্রজ্ঞান সেনগুপ্তর সঙ্গে তার মাঝে মাঝে ক্লাবে দেখা হয়। সেও ভালো আপিসে বড় কাজ করে। আশ্চর্য, স্কুলের স্মৃতির মধ্যে কিন্তু প্রজ্ঞানের কোনো স্থান নেই, অথচ জয়দেব, যার সঙ্গে 30 বছর দেখাই হয়নি, স্মৃতির অনেকটা জায়গা দখল করে নিয়েছে। এই সত্যটা মোহিত পুরনো কথা ভাবতে ভাবতে বেশ ভালো করে বুঝতে পারলেন। মোহিতের অফিসটা সেন্ট্রাল অ্যাভিনিউতে। চৌরঙ্গি আর সুরেন ব্যানার্জির সঙ্গস্থলের কাছাকাছি আসতেই গাড়ির ভিড়, মোটরের হর্ন আর বাসের ধোঁয়া মোহিত সরকারকে স্মৃতির জগৎ থেকে হুড়মুড়িয়ে বাস্তব জগতে এনে ফেলল। হাতের ঘড়িটার দিকে চোখ পড়তেই মোহিত বুঝলেন যে তিনি আজ মিনিট 3 লেট হবেন। অফিসের কাজ সেরে সন্ধ্যায় তার লি রোডের বাড়িতে ফিরলেন মোহিত। তখন তার মনে বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলের স্মৃতির অনামাত্র অবশিষ্ট নেই। সত্যি বলতে কি, তিনি সকালের টেলিফোনের কথাও বেমালুম ভুলে গিয়েছিলেন। সেটাও মনে পড়ে গেল যখন বেয়ারা বিপিন বৈঠকখানায় এসে তার হাতে রুল টানা খাতার পেজ ভাঁজ করে ছেঁড়া একটা চিরকুট দিল। তাতে ইংরেজিতে লেখা, জয়দেব বোস, অ্যাজ পার অ্যাপয়েন্টমেন্ট। রেডিওতে বিবিসির খবরটা বন্ধ করে মোহিত বিপিনকে বললেন, ভেতরে আসতে বলো। আর বলেই মনে হলো জয় এতকাল পর আসছে, তার জন্য কিছু খাবার আনিয়ে রাখা উচিত ছিল। আপিস ফেরতা পার্ক স্ট্রিট থেকে কেক পেস্ট্রি জাতীয় কিছু কিনে আনা তার পক্ষে খুবই সহজ ছিল, কিন্তু খেয়াল হয়নি। তার স্ত্রী কি আর নিজে খেয়াল করে এই কাজটা করেছেন? চিনতে পারছো? গলার স্বর শুনে আর সেই সঙ্গে কণ্ঠস্বরে অধিকারীর দিকে চেয়ে মোহিত সরকারের যে প্রতিক্রিয়াটা হলো, সেটা সিঁড়ি উঠতে গিয়ে শেষ ধাপ পেরোনোর পরেই আরেক ধাপ আছে মনে করে পা ফেলার মতো। চৌকাঠ পেরিয়ে যিনি ঘরের ভিতর এসে দাঁড়িয়েছেন, তার পরনে ছেয়ে রঙের বেখাপ্পা ঢলঢলে সুতির প্যান্টের ওপর হাত কাটা সস্তা ছিটের শার্ট, দুটির কোনোটি কোশমিনকালে ইস্ত্রির সংস্পর্শে এসছে বলে মনে হয় না। শার্টের কলারের ভিতর দিয়ে যে মুখটি বেরিয়ে আছে, তার সঙ্গে অনেক চেষ্টা করলেও মোহিত তার স্মৃতির জয়দেবের সঙ্গে কোনো সাদৃশ্য খুঁজে পেলেন না। আগন্তুকের চোখ কোটরে বসা, গায়ের রং রোদে পুড়ে ঝামা, গাল তোবড়ানো, থুতনিতে অন্তত 3 দিনের কাঁচা পাকা দাড়ি, মাথার উপরাংশ মসৃণ, কানের পাশে কয়েক গাছা অবিন্যস্ত পাকা চুল। প্রশ্নটা হাসি মুখে করায় ভদ্রলোকের দাঁতের পাটিও দেখতে পেয়েছেন মোহিত সরকার, এবং মনে হয়েছে পান খাওয়া ক্ষয়ে যাওয়া অমন দাঁত নিয়ে হাসতে হলে হাত দিয়ে মুখ ঢেকে হাসা উচিত। অনেক বদলে গেছি, তাই না? বসো। মোহিত এতক্ষণে উঠে দাঁড়িয়েছেন। সামনের সোফায় আগন্তুক বসার পর মোহিতও তার নিজের জায়গায় বসলেন। মোহিতের নিজের ছাত্র জীবনের কয়েকটা ছবি তার অ্যালবামে আছে। সেই ছবিতে 14 বছর বয়সের মোহিতের সঙ্গে আজকের মোহিতের আদল বার করতে অসুবিধা হয় না। তাহলে একে চেনা এত কঠিন হচ্ছে কেন? 30 বছরে একজন মানুষের চেহারা এত পরিবর্তন হয় কি? তোমাকে কিন্তু বেশ চেনা যায়, রাস্তায় দেখলেও চিনতে পারতাম। ভদ্রলোক কথা বলেই চলেছেন। আসলে আমার উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে। কলেজে পড়তে পড়তে বাবা মারা গেলেন, আমি পড়া ছেড়ে চাকরির ধান্দায় ঘুরতে শুরু করি। তারপর ব্যাপার তো বোঝোই, কপাল আর ব্যাকিংয়ে দুটোই যদি না থাকে তাহলে আজকের দিনে একজন ইয়ের পক্ষে। চা খাবে? চা? হ্যাঁ, তা তো। মোহিত বিপিনকে ডেকে চা আনতে বললেন, আর সেই সঙ্গে এই ভেবে আশ্বস্ত হলেন যে কেক মিষ্টি যদি নাও থাকে তাহলে ক্ষতি নেই, এনার পক্ষে বিস্কুটই যথেষ্ট। ও, ভদ্রলোক বলে চলেছেন, আজ সারাদিন ধরে কত পুরনো কথাই না ভেবেছি জানো মোহিত। মোহিত নিজেও যে কিছুটা সময় তাই করেছেন সেটা আর বললেন না। এলসিএম জিসিএমকে মনে আছে? মোহিতের মনে ছিল না, কিন্তু বলতেই মনে পড়ল। এলসিএম হলেন পিটির মাস্টার লালচাঁদ মুখুজ্জি, আর জিসিএম হলেন অঙ্কের স্যার গোপেন মিত্তির। আমাদের খাবার জলের ট্যাঙ্কের পেছনটায় দুজনকে জোর করে পাশাপাশি দাঁড় করিয়ে কে বক্স ক্যামেরায় ছবি তুলেছিল মনে আছে? ঠোঁটের কোণে একটা হালকা হাসি এনে মোহিত বুঝিয়ে দিলেন যে তার মনে আছে। আশ্চর্য, এগুলো তো সবই সত্যি কথা। ইনি যদি জয়দেব না হন তাহলে এত কথা জানলেন কি করে? স্কুল লাইফের 5টা বছর আমার জীবনের বেস্ট টাইম জানো ভাই, বললেন আগন্তুক। তেমন দিন আর আসবে না। মোহিত একটা কথা না বলে পারলেন না।
তোমার তো মোটামুটি আমারই বয়স ছিল যা মনে পড়ে। তোমার চেয়ে 3 মাসের ছোট। তাহলে এমন বুড়োলে কি করে? চুলের দশাই বা এরম কি করে হলো? স্ট্রাগল ভাই, স্ট্রাগল, বললেন আগন্তুক। অবশ্যই টাকটা আমাদের ফ্যামিলির অনেকেরই আছে। বাপ ঠাকুরদা দুজনেরই টাক পড়ে যায় 35-এর মধ্যে। গাল ভেঙেছে হাড় ভাঙা খাটুনির জন্য আর প্রপার ডায়েটের অভাবে। তোমাদের মতো তো টেবিলে বসে কাজ নয়। কারখানায় কাজ করেছি 7 বছর, তারপর মেডিকেল সেলসম্যান, ইন্স্যুরেন্সের দালালি, এ দালালি সে দালালি। এক কাজে টিকে থাকবো সে তো আর কপালে লেখা নেই। তাঁতের মাকুড়ের মতো একবার এদিক একবার ওদিক। কথায় বলে শরীরের নাম মহাশয়, যা সহাবে তাই সয়। অথচ তাতে শেষ অবধি শরীরটা গিয়ে কি দাঁড়ায় তা তো আর বলে না। সেটা আমায় দেখেই বুঝতে হবে। বিপিন চা এনে দিল, সঙ্গে প্লেটে সন্দেশ আর সিঙাড়া। গিন্নির খেয়াল আছে বলতে হবে। ক্লাস ফ্রেন্ডের এই ছিঁড়ি দেখলে কি ভাবতেন সেটা মোহিত আন্দাজ করতে পারলেন না। তুমি খাবে না? আগন্তুক প্রশ্ন করলেন। মোহিত মাথা নাড়লেন। আমি এইমাত্র খেয়েছি। একটা সন্দেশ। তুমিই খাও। ভদ্রলোক সিঙাড়ায় কামড় দিয়ে চিবাতে চিবাতে বললেন, ছেলেটার পরীক্ষার সামনে, অথচ এমন দশা। জানো মোহিত ভাই, ফিয়ের টাকাটা যে কোথা থেকে আসবে তা তো বুঝতে পারছি না। আর বলতে হবে না, মোহিত বুঝে নিয়েছেন। আগেই বোঝা উচিত ছিল এর আসার কারণটা। সাহায্য প্রার্থনা, আর্থিক সাহায্য। কত চাইবেন? 20-35 হলে দিয়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ। কারণ না দিলেই যে উৎপাতে শেষ হবে এমন কোনো ভরসা নেই। আমার ছেলেটা খুব ব্রাইট জানো ভাই। পয়সার অভাবে তার পড়াশোনা মাঝপথে বন্ধ হয়ে যেতে পারে, এ কথাটা ভেবে আমার রাতে ঘুম হয় না। দ্বিতীয় সিঙ্গারাটাও উঠে গেল প্লেট থেকে। মোহিত সুযোগ পেলেই জয়দেবের সেই ছেলে বয়সের চেহারাটার সঙ্গে আগন্তুকের চেহারা মিলিয়ে দেখছেন, আর ক্রমেই তার বিশ্বাস বদ্ধমূল হচ্ছে যে এই বালকের সঙ্গে এই প্রৌঢ়ের কোনো সাদৃশ্য নেই। তাই বলছিলাম ভাই, চায় সশব্দে চুমুক দিয়ে বললেন আগন্তুক, অন্তত শখানেক কি সদেরেক এই পুরনো বন্ধুর হাতে যদি তুলে দিতে পারো তাহলে। ভেরি সরি। হ্যাঁ, টাকার কথা উঠলেই মোহিত যে সরাসরি না করে দেবেন সেটা তিনি মনে মনে স্থির করে ফেলেছিলেন। কিন্তু এখন মনে হলো ব্যাপারটা এতটা রূঢ়ভাবে না করলেও চলতো। তাই খানিকটা শুধরে নিয়ে গলাটাকে আরেকটু নরম করে বললেন, আমার কাছে ক্যাশের একটু অভাব আসলে। আমি কাল আসতে পারি? এনি টাইম, তুমি যখনই বলবে। কাল আমি কলকাতায় থাকছি না, 2-3 দিনে পরেই ফিরবো। তুমি বরং রবিবারই এসো। রবিবার? আগন্তুক যেন খানিকটা চুপসে গেলেন। মোহিত মনস্থির করে ফেলেছেন, ইনিই যে জয়, চেহারায় তা কোনো প্রমাণ নেই। কলকাতার মানুষ ধাপ্পা দিয়ে টাকা রোজগারের জন্য ফিকির জানে। ইনি যদি জালিয়াত হন, হয়তো আসল জয়দেবকে চেনেন। তার কাছ থেকে 30 বছর আগের বালিগঞ্জ স্কুলের কয়েকটা ঘটনা জেনে নেওয়া আর এমন কি কঠিন কাজ। ঠিক আছে, রবিবার কখন আসবো? আগন্তুক প্রশ্ন করলেন। সকালের দিকেই ভালো, ওই 9টা 9:30 নাগাদ ধরো না। শুক্রবার ঈদের ছুটি। মোহিতের আগে থেকেই ঠিক আছে বারুইপুরে এক বন্ধুর বাগান বাড়িতে স্বস্তিক গিয়ে উইকেন্ড কাটিয়ে আসবেন। 2 দিন থেকে রবিবার রাত্রে ফেরা। সুতরাং ভদ্রলোক সকালে এলে তাকে পাবেন না। এই প্রতারণাটুকুও প্রয়োজন হতো না যদি মোহিত সোজাসুজি মুখের ওপর না করে দিতেন। কিন্তু কিছু লোক আছে যাদের দ্বারা এই জিনিসটা হয় না। মোহিত এই দলেই পড়েন। রবিবার তাকে না পেয়ে যদি আবার আসেন ভদ্রলোক, তাহলে তার সঙ্গে দেখা না করার কোনো অজুহাত বার করে ফেলবেন মোহিত। তারপর হয়তো আর বিরক্ত হতে হবে না। আগন্তুক চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে সেটা নামিয়ে রাখতেই আরেকজন পুরুষ এসে ঢুকলেন। ইনি মোহিতের অন্তরঙ্গ বন্ধু বাণীকান্ত সেন। আরও 2 জন আসার কথা আছে, তারপর তাসের আড্ডা বসবে। এটা রোজগারের ঘটনা। বাণীকান্ত ঘরে ঢুকেই যে আগন্তুকের দিকে একটা সন্দিগ্ধ দৃষ্টি দিলেন সেটা মোহিতের দৃষ্টি এড়ালো না। আগন্তুকের সঙ্গে বন্ধুর পরিচয়ের ব্যাপারটা মোহিত অশ্লান বদনে এড়িয়ে গেলেন। তাহলে আজ আসি। আগন্তুক উঠে দাঁড়িয়েছেন।
তুই এই উপকারটা করলে সত্যি গ্রেটফুল থাকবো ভাই, সত্যি বলছি। ভদ্রলোক বেরিয়ে যাবার পর মুহূর্তেই বাণীকান্ত বন্ধুর দিকে ফিরে ভ্রুকুটি করে বললেন, এই লোক তোমাকে তুই করে বলছে, ব্যাপারটা কি? এতক্ষণ তুমি বলছিল, শেষে তোমাকে শুনিয়ে হঠাৎ তুই বলল। লোকটা কে? মোহিত উত্তর না দিয়ে বুকশেলফ থেকে একটা পুরনো ফটো অ্যালবাম বার করে তার একটা পাতা খুলে বাণীকান্তর দিকে এগিয়ে দিল। এ কি তোমার স্কুলের গ্রুপ নাকি? বোটানিক্সে পিকনিকে গিয়েছিলাম। কারা এই 5 জন? আমাকে চিনতে পারছো না? দাঁড়াও দেখি। অ্যালবামের পাতাটাকে চোখের কাছে নিয়ে বাণীকান্ত সহজেই তার বন্ধুকে চিনে ফেললেন। এবার আমার ডান পাশের ছেলেটাকে দেখো তো ভালো করে। ইনি হচ্ছেন যিনি এইমাত্র উঠে গেলেন। স্কুল থেকেই কি জুয়া ধরেছিলেন নাকি? অ্যালবামটা সশব্দে বন্ধ করে পাশের সোফায় ছুঁড়ে ফেলে দিয়ে প্রশ্ন করলেন বাণীকান্ত। ভদ্রলোককে অন্তত 32 বার দেখেছি রেসের মাঠে। সেটাই স্বাভাবিক, বললেন মোহিত সরকার। তারপর আগন্তুকের সঙ্গে কী কথা হলো সেটাও সংক্ষেপে বললেন। পুলিশে খবর দে। চোর জোচ্চোর জালিয়াতির ডিপো হয়েছে কলকাতার শহর। এই ছবির ছেলে আর ওই জুয়ারি এক লোক হওয়া ইম্পসিবল। বললেন বাণীকান্ত। মোহিত হালকা হাসি হেসে বললেন, ওই রোববার আমাকে না পেলেই ব্যাপারটা বুঝবে, তারপর আর উৎপাত করবে না মনে হয়। বারুইপুরে বন্ধুর পুকুরের মাছ, পোলট্রির মুরগির ডিম আর গাছের আম জাম ডাব পেয়ারা খেয়ে বকুল গাছের ছায়া শতরঞ্জি পেতে বুকে বালিশ নিয়ে তাস খেলে শরীর ও মনের অবসাদ দূর করে রবিবার রাত 11টায় বাড়ি ফিরে মোহিত সরকার বিপিন বেয়ারের কাছে শুনলেন যে সেদিন যে ভদ্রলোকটি এসেছিলেন তিনি আজ সকালে আবার এসেছিলেন। যাওয়ার সময় কিছু বলে গেছেন কি? আগে না। বলল বিপিন। যাক, নিশ্চিন্ত। একটা সামান্য কৌশল, কিন্তু তাতে কাজ দিয়েছে অনেক। আর আসবে না, আপদ গেছে। কিন্তু না, আপদ সেদিনের জন্য গেলেও পরের দিন সকাল 8টা নাগাদ মোহিত যখন বৈঠকখানায় বসে খবরের কাগজ পড়ছেন তখন বিপিন আবার একটি ভাঁজ করা চিরকুট এনে দিল তাকে। মোহিত খুলে দেখলেন 3 লাইনের একটি চিঠি। ভাই মোহিত, আমার ডান পাটা মুচকেছে, তাই ছেলেকে পাঠাচ্ছি। সাহায্যস্বরূপ সামান্য কিছু এর হাতে দিলে অশেষ উপকার হবে। আশা করি হতাশ হব না। ইতি জয়। মোহিত বুঝলেন এবার আর রেহাই নেই। তবে সামান্য মানে সামান্যই। এই স্থির করে তিনি বেয়ারাকে বললেন, ডাক ছেলেটিকে। মিনিট খানেকের মধ্যেই একটি 13-14 বছর বয়সের ছেলে দরজা দিয়ে ঢুকে মোহিতের দিকে এগিয়ে এসে তাকে প্রণাম করে আবার কয়েক পা পিছিয়ে গিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। মোহিত তার দিকে মিনিট খানেক চেয়ে থাকলেন, তারপর বললেন, বসো। ছেলেটি একটু ইতস্তত ভাব করে একটি সোফার কোণে হাত দুটোকে কোলের উপর জোর করে বসল। আমি আসছি এক্ষুনি। মোহিত দোতলায় গিয়ে স্ত্রীর আঁচল থেকে চাবির গোছাটা খুলে নিয়ে আলমারি খুলে দেরাজ থেকে 4টে 50 টাকার নোট বার করে একটা খামে পুরে আলমারি বন্ধ করে আবার নিচের বৈঠকখানায় ফিরে এলেন। কি নাম তোমার? শ্রী সঞ্জয় কুমার বোস। এত টাকা আছে, সাবধানে নিতে পারবে? ছেলেটি মাথা নেড়ে হ্যাঁ বলল। কোথায় নেবে? বুক পকেটে। ট্রামে ফিরবে না বাসে? হেঁটে। হেঁটে? কোথায় বাড়ি তোমার? মির্জাপুর স্ট্রিট। এত দূর হাঁটবে? বাবা বলেছেন হেঁটে ফিরতে। তার চেয়ে তুমি বরং এক কাজ করো, ঘন্টাখানেক বসো, চা বিস্কুট খাও। আমি ওই 9টা নাগাদ বেরোবো। আমার গাড়ি নয় আমাকে নামিয়ে তোমাকে নয় ছেড়ে দেবে। তুমি বাড়িটা চিনিয়ে দিতে পারবে তো? ছেলেটি আবার মাথা নেড়ে হ্যাঁ বলল। মোহিত বিপিনকে ডেকে ছেলেটির জন্য চা দিতে বলে অফিসের জন্য তৈরি হতে দোতলায় রওনা হলেন। ভারী হালকা বোধ করছেন তিনি, ভারী প্রসন্ন। জয়কে দেখে না চিনলেও তিনি তার ছেলে সঞ্জয়ের মধ্যে তার 30 বছর আগে ক্লাস ফ্রেন্ডটিকে খুঁজে পেয়েছেন।
শুনছিলেন ক্লাস ফ্রেন্ড, রচনায় সত্যজিৎ রায়, গল্প পাঠ জয়দেব বোস ও সঞ্জয় কুমার বোসের ভূমিকায় সৌপ্তিক দে, মোহিত সরকারের ভূমিকায় স্বাগত বাসু, অরুণা দেবীর ভূমিকায় সৈমী ব্যানার্জি, বনিকান্ত সেনের ভূমিকায় কল্যাণ বৈদ্য, বিপিনের ভূমিকায় শ্রমণ চক্রবর্তী, সাউন্ড ডিজাইন ও এডিটে সৌপ্তিক দে, পোস্টার ডিজাইন ও পর্ব পরিচালনায় সৈমী ব্যানার্জি। আমরা আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসব খুব শীঘ্রই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।